আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুহাইব সিনা নহিন। পড়াশোনা করছি বুয়েটে, সিএসসি ডিপার্টমেন্টে। সকলকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা অম্লক্ষার টাইট্রেশন নিয়ে পড়াশোনা করব। এই ক্লাসটা আসলে বোর্ড পরীক্ষা কেন্দ্রিক প্রিপারেশনের জন্য বেশি ইফেক্টিভ হবে। পুরো ক্লাস জুড়ে আমরা অম্লক্ষার টাইট্রেশনের অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, সরাসরি বোর্ড প্রশ্ন সলভ করার মাধ্যমে। তাহলে চলো শুরু করা যাক। এই ক্লাস অ্যাকচুয়ালি থিওরি থেকে আমাদের প্র্যাকটিস বেশি থাকবে। প্রথম যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার মূলনীতি। আমরা ছোটবেলা থেকে শুধু মাথায় রাখি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। সেই যৌগটার ফরমেশন হওয়ার জন্য কিন্তু বা লবণটার ফরমেশন হওয়ার জন্য একটা মূলনীতি আছে। মূলনীতিটা কি? যে অ্যাসিডের যে হাইড্রোজেন সেটা আমাদের ক্ষারের ধাতু বা আমি যদি আলাদা করে একটু বলি, ক্ষারের ধাতু অথবা বলতে পারি ধনাত্মক অংশ বা ক্যাটায়নটা সেটা দ্বারা প্রতিস্থাপিত হবে। এই মূলনীতি দিয়ে আমরা যে কোনো অ্যাসিড ক্ষারের বিক্রিয়া সেটা অজানা হোক বা জানা হোক সমাধান করতে পারি। যেমন দেখো, আমাদের ছোটবেলার প্রথম অ্যাসিড ক্ষার বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া, এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগের যে সোডিয়াম, সে হচ্ছে অ্যাসিডটার হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। অর্থাৎ হাইড্রোজেনের স্থলে সোডিয়াম বসে যাবে। তাহলে আমাদের লবণটার সংকেত কি হবে? সিম্পলি সোডিয়াম ক্লোরিনের সাথে বসে গেছে এবং অপর দিকে দেখো পানি ফর্মেশন হয়ে গেছে। And এই বিক্রিয়াটা আমাদের জানা ছিল দেখে এই ক্ষেত্রে হয়তো আমরা মনে করতেছি আরে ভাইয়া এটা তো আমি একবারই লিখে দিতে পারি। কিন্তু ধরো আমাদের অজানা একটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, ধরো আমি এক্ষেত্রে একটা বিক্রিয়া নিচ্ছি হচ্ছে আমাদের পারক্লোরিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এক্ষেত্রে বলতো ক্ষারের ধাতুটা কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম। সেই ম্যাগনেসিয়াম গিয়ে এক্ষেত্রে পারক্লোরিক অ্যাসিডের একমাত্র যে হাইড্রোজেন তাকে প্রতিস্থাপিত করবে। তাহলে আমার যৌগটা কি হবে বলতো? ম্যাগনেসিয়ামটা বসে যাবে হাইড্রোজেনের জায়গায়, বাস। আর পারক্লোরেট আয়নের চার্জ ছিল বা যোজনী কিন্তু অ্যাকচুয়ালি এক। তাহলে ওর যোজনী ম্যাগনেসিয়ামের কাছে, ম্যাগনেসিয়ামের যে যোজনী দুই, সেটা হচ্ছে পারক্লোরেট আয়নের কাছে। দেন সাথে হচ্ছে আমাদের পানি তৈরি হয়ে যাবে। আমরা যদি এই বিক্রিয়ার সমতাকরণ করতে চাই তাহলে লক্ষ্য করো আমাদের এখানে দুই দিতে হবে আর পানির ক্ষেত্রে দুই অণু দিয়ে দিতে হবে। তাহলে আশা করি এটা সমতাকরণ হয়ে গেছে। উপরে দেখো ভাইয়া রেখে আসছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করতেছে, এক্ষেত্রে ক্ষারটার ধাতুকে আমাদের সোডিয়াম, সেই সোডিয়াম গিয়ে সালফিউরিক অ্যাসিডের যে হাইড্রোজেন তাকে প্রতিস্থাপিত করবে। তাহলে বলতো বিক্রিয়াটা কি হবে? সিম্পলি সোডিয়ামটা বসে যাবে হাইড্রোজেনের জায়গায়, আর সালফেটের যোজনী দুই দেখে হয়ে গেল Na2SO4 সোডিয়াম সালফেট। আর সাথে তো আমাদের পানি তৈরি হবেই, এক্ষেত্রে কিন্তু দুই অণু পানি তৈরি হচ্ছে। তাহলে দেখো আমাদের কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে দুই অণু, বাস। এবার দেখো নিচের বিক্রিয়াটা, তোমরা জানো কিনা সোডিয়াম কার্বনেট কিন্তু আসলে একটা ক্ষারীয় অক্সাইড। সোডিয়াম কার্বনেট কিন্তু একটা ক্ষারীয় অক্সাইড, এটা আলাদা করে বলে দিই, এটা কিন্তু আমাদের ক্ষারীয় অক্সাইড। তো এক্ষেত্রেও ক্ষার হিসেবে আচরণ করবে যখন ও একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। অ্যাসিডের হাইড্রোজেন এইচ সেটা হচ্ছে সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে কি হবে বলতো? সিম্পলি আমাদের সোডিয়াম ক্লোরাইড, আর ওখানে তো আমাদের পানি তৈরি হচ্ছেই। আর মনে রাখবা যে কোনো কার্বনেট লবণ থেকে কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইড পাই, সেই কারণে এখানে এক্সট্রা একটা কার্বন ডাই অক্সাইডও তৈরি হবে। এই বিক্রিয়া যদি ভাইয়া সমতাকরণ করতে চাই, দেখো এখানে একটা 2 দিতে হবে এবং আশা করি এছাড়া বাকি সবকিছুই ঠিকঠাক আছে। হুম। পানি হয়তো আরেক মোল তৈরি হবে নাকি ভাই, একটু দেখি। সোডিয়াম 2 মোল, ঠিক আছে। হাইড্রোজেন ছিল, হ্যাঁ, হাইড্রোজেনের জন্য HCl কে এখানে 2 মোল দিতে হবে, রাইট? চল এবার পরের বিক্রিয়াটা লক্ষ্য করি। এটা ছিল আমাদের ইথানোয়িক অ্যাসিড, তার সাথে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিচ্ছি। দেখো এই বিক্রিয়াটা কি হবে? অ্যালুমিনিয়াম ছিল আমাদের ধাতব অংশটা, আগে ধাতব অংশ ছিল সোডিয়াম, এখানে ধাতব অংশকে অ্যালুমিনিয়াম। সে বসে যাবে কার জায়গায়? অ্যাসিডটার হাইড্রোজেন। এখানে প্রোটনীয় হাইড্রোজেন কিন্তু আমাদের এই অক্সিজেনের সাথে সর্বশেষ হাইড্রোজেনটা, এগুলো যুক্ত থাকে কার্বনের সাথে, ওটা কিন্তু বের হবে না। তাহলে এক্ষেত্রে অ্যাসিডের যে হাইড্রোজেন সে প্রতিস্থাপিত হয়ে গেলে হয়ে যাবে আমাদের ইথানয়েড আয়ন। এবং অ্যালুমিনিয়ামের যোজনী যেহেতু 3, তাহলে সেটা বসে যাবে ইথানয়েড আয়নের সাথে এবং সাথে থাকবে আমাদের অ্যালুমিনিয়াম। এদিকে তো পানি তৈরি হচ্ছি। তাহলে দেখো অ্যাসিডটা কিন্তু আমাদের নিতে হবে 3 মোল এবং এক্ষেত্রে পানিও তৈরি হয়ে যাবে 3 মোল। তাহলে আমরা যদি এই মূলনীতিটাকে ব্যবহার করতে পারি, আমাদের জানা অজানা যে কোনো প্রশমন বিক্রিয়াই কিন্তু আমরা সমাধান করতে পারবো। আর সামনে আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব, সেগুলো করতে হলে কিন্তু প্রাথমিক যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়াটা সমতাকরণ করে পুরোপুরি লিখে ফেলা। এবং তার জন্য আমাদের একদম এক লাইনে লেখার জন্য ইজিলি হেল্প করবে হচ্ছে এই প্রশমন বিক্রিয়ার মূলনীতিটা। তাহলে এটা আমাদের ভালো মতো ক্লিয়ার থাকতে হবে। চলো এবার আমরা কিছু প্রাথমিক ধারণা জেনে নিই। যেহেতু আমরা পুরোপুরি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো এই চ্যাপ্টারে বা এই ক্লাসটাতে, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য শুরুতে যে আইডিয়াটা লাগবে সেটা হচ্ছে মোল নাম্বার নিয়ে। মোল নাম্বার ছাড়া কিন্তু কেমিস্ট্রির কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমই আমরা আসলে শেষ করতে পারি না করে। দেখো আমি যদি ভরে মোল নাম্বারকে ভাঙি তাহলে হয় W/N। আমি যদি অণু বা পরমাণুর সংখ্যা দিয়ে ভাঙি তখন কিন্তু হয় N/N। প্রত্যেকটা আলাদা করে আমি কথাবার্তা বলবো। আমি যদি এসটিপি তে আয়তনের সাপেক্ষে করি তখন সেটা হয়ে যায় 22.4 VL/22.4। আর আমি যদি আদর্শ গ্যাসের সাপেক্ষে ভাঙি তখন কিন্তু PV/RT। এখানে কোনটা কি মিন করতেছে দেখো ভাই, আলাদা করে বলে দিই যে এক্ষেত্রে যখন আমার ওই যৌগটার ভর জানা আছে, সেই প্রকৃত ভরটা হচ্ছে আমাদের W, অ্যাকচুয়াল যে ভরটা। আর মোলার ম্যাস হচ্ছে আমাদের আণবিক ভর বা মোলার ভর।
এরপর ধরো পরমাণু বা অণুটার যদি আমাদের অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা জানা থাকে তখন আমরা এই সূত্র ইউজ করব, পরমাণু বা অণুর সংখ্যা, এবং এন এ তো তোমরা সকলে জানোই অ্যাভোগাড্রো নাম্বার। আর আমাদের এসটিপি তে আয়তন নিয়ে ডিল করতে হলে কিন্তু আমরা ইউজ করব হচ্ছে এই ফর্মুলাটা, VL/22.4। ঠিক আছে, এরপরে আমরা সবাই মোলারিটির ফর্মুলা জানি না, কনসেন্ট্রেশন সি ইকুয়ালস টু কি। মোলারিটির ডেফিনেশনটাই ছিল এরকম যে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে, তাহলে দেখো প্রতি লিটার দ্রবণে দেখে ভিএল দ্বারা ভাগ হচ্ছে আর উপরে যত মোল থাকে, এখান থেকে আমরা চাইলে লিখতে পারি এন ইকুয়ালস টু কিন্তু সি ইন্টু ভিএল। এবং এখানে কিন্তু ইউনিট গুলো খুবই কেয়ারফুলি বসাতে হবে। কনসেন্ট্রেশনটা আমরা নিচ্ছি মোল পার লিটার বা মোলারে, আর অপরদিকে ভলিউমটা কিন্তু আমি লিটারে নিচ্ছি, লিটার এককে। খুবই কেয়ারফুলি এগুলো আমাদের ইউজ করতে হবে। এই ইনিশিয়াল আইডিয়াগুলো যদি আমাদের থাকে তাহলে চলো আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারবো। তার আগে ভাই একটু আরেকটা জিনিস বলে দিই, তোমরা জানো কিনা যে এইচ প্লাস আর OH মাইনাস পরস্পর বিক্রিয়া করে কি ফর্ম করে বলতো? পানি না? তাহলে এক্ষেত্রে একটু লক্ষ্য করলে দেখবা যে এদের রেশিও, বিক্রিয়ার যে রেশিও সেটা হচ্ছে 1:1, অর্থাৎ 1 মোল H প্লাস 1 মোল OH কে প্রশমিত করে 1 মোল পানি তৈরি করতেছে। আবার উল্টো কথাও বলতে পারি যে ক্ষার থেকে আসা হাইড্রোক্সিল আয়নকে কিন্তু আমাদের H প্লাস প্রশমিত করতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রতি মোল বা 1 মোল H প্লাস আসলে 1 মোল হাইড্রোক্সিল আয়নের সমতুল্য। এইটাকে কাজে লাগিয়ে দেখবো আমরা সামনে যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম করব সেগুলো করব। তাহলে চলো এখন আমরা প্রবলেমগুলো শুরু করে দিই, যদি এতটুকু অবধি তোমাদের ক্লিয়ার থাকে। ঠিক আছে, দেখো এখানে প্রথম কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 22-এ আমার নিজের বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন আর কি। এখানে প্রথমে বলছে বি পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা ppm এককে বের করতে হবে। তাহলে ভাই আলাদা করে থিওরি গুলো দেখাইনি, ম্যাথ গুলো করার সময় আমরা প্র্যাকটিসটা করে ফেলবো, ঘনমাত্রা বিভিন্ন এককে কনভার্সন করে ফেলবো। বি পাত্রে আমাদের আছে কি বলো, সেমিমোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। দেখো আমি গ নাম্বারটা আগে করতেছি, একটু আলাদা করে বলে দিই যে 1 মোলারকে বলা হয় কিন্তু মোলার দ্রবণ, 0.5 মোলারকে বলা হয় হচ্ছে সেমিমোলার দ্রবণ, দেন আমাদের 0.1 মোলারকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। তাহলে এটা হচ্ছে আমাদের মোলার, মোলারের ঠিক আগে যেটা সেটা হচ্ছে সেমিফাইনালের মতো সেমিমোলার, 0.1 মানে হচ্ছে ডেসিমোলার। এবার তো তোমরা জানোই রেগুলার যেগুলো সেন্টিমিলি, 0.01 এর জন্য চলে আসবে আমাদের সেন্টিমোলার, এরপর মিলি চলে আসবে হচ্ছে 0.001 এর জন্য, ওইটা ভাই আলাদা করে লিখলাম না। এই ক্ষেত্রে কোয়েশ্চেনে দেখো কি বলা আছে, সেমিমোলার, অর্থাৎ আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা সি সেটা কিন্তু 0.5 মোলার। এখন বলো তো ভাইয়াকে মোলার মানে কি? মোলার মানে কিন্তু মোল পার লিটার, অর্থাৎ 0.5 মোল, আর নিচে আছে কিসে, আয়তনটা কত, 1 লিটার। এখন ভাইয়া থেকে এটাকে কনভার্ট করতে হবে হচ্ছে ppm এ। ppm বলতে তোমরা মাথায় রাখবা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ দ্রব্য যেটা মোলে আছে আমরা সেটাকে নিয়ে যাব মিলিগ্রাম। এখন মিলিগ্রামে যেতে হলে আগে ভরে যেতে হবে, এই আইডিয়াটা আনো। ভাইয়া একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম n ইকুয়ালস টু কিন্তু W/m, অর্থাৎ তোমার মোল নাম্বার থেকে যদি ভরে যেতে হয় বলো তো কি করতে হবে, মোলার ম্যাস বা আণবিক ভর দ্বারা গুণ করে দিতে হবে না ভ্যালুটা দ্বারা। তাহলে সেই কাজটাই দেখো এখানে ভাইয়া করব, যে 0.5 এর সাথে আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোলার ম্যাস গুণ করি, পটাশিয়ামের জন্য আসবে 39, অক্সিজেনের 16, হাইড্রোজেনের কত 1, এত দ্বারা গুণ করে দিলে উপরে দেখো হয়ে গেল গ্রাম ডিভাইডেড বাই 1 লিটার। এখন আমাদের ppm এর ডেফিনেশন কি, মিলিগ্রাম পার লিটার। গ্রাম থেকে মিলিগ্রামে গেলে বড় একক থেকে যখন আমরা ছোট এককে যাই ভ্যালুটা কিন্তু বেড়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে 1000 দ্বারা জাস্ট সিম্পলি গুণ হয়ে যাবে। ভাইয়ার ক্যালকুলেশনটা করলাম না, তোমাদের জন্য রাখলাম, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিবা। নিচে 1 লিটার ছিলই, ইন্টু 10⁻³ এত মিলিগ্রাম, এবং মিলিগ্রাম পার লিটারই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ppm এককে ঘনমাত্রা। এটার এমসিকিউর জন্য একটা শর্টকাট ভাইয়া বলে দিই, রিটার্নে ইউজ করবা না, এমসিকিউতে ইউজ করবা। দেখো আমার ppm এককে ঘনমাত্রাটা হয় 10 কিউব ইন্টু মোলার ম্যাস ইন্টু আমাদের মোলারিটি এককে ঘনমাত্রা। এমসিকিউর জন্য দেখো এক্ষেত্রে ppm দিয়ে বোঝাচ্ছি ppm এককে, m তো আমাদের মোলার ম্যাস যেটা আণবিক ভরের ভ্যালু, এবং c হচ্ছে আমাদের মোলারিটি। এই ফর্মুলা দিয়ে তোমরা এমসিকিউতে এক লাইনে আনসার করতে পারো, অথবা সিকিউতে করার পরে আনসারটা তোমরা মিলায় দেখতে পারো যে আমার আনসারটা হয়েছে কি। চলো এরপরে এটার ঘ নাম্বারে আমরা চলে যাই। ঘতে দেখো কি বলছে, উদ্দীপকের দ্রবণদ্বয় মিশ্রিত করে প্রাপ্ত মিশ্রণের প্রকৃতি আমাদের বের করতে হবে এবং সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে দেখো তো পাত্র এতে কি ছিল, পাত্র এতে ছিল একটা দ্বিক্ষারকীয় অম্ল। আচ্ছা দ্বিক্ষারকীয় অম্ল বলতে বোঝায়
সেই অ্যাসিডটার বা সেই অম্লটার 1 মোল 2 মোল এক ক্ষারকীয় এক অম্লীয় ক্ষারকে প্রশমিত করতে পারে। ভাই আসলে উদাহরণটা দেখাই তাহলে বুঝতে পারবা। দেখো, ধরো আমাদের সালফিউরিক অ্যাসিড, ওর থেকে কয়টা প্রোটন আসে বলতো? সালফিউরিক অ্যাসিডের 1 মোল থেকে কিন্তু 2 মোল প্রোটন আসতে পারে। অর্থাৎ ও চাইলে 2টা OH মাইনাসকে প্রশমিত করতে পারে, তাই না? এই কারণেই সালফিউরিক অ্যাসিডকে বলা হয় দ্বিক্ষারকীয় অম্ল। বুঝতে পারছি? তাহলে আলটিমেটলি কোয়েশ্চেনটা দেখে তোমার মাথায় এনে ফেলতে হবে, আচ্ছা এই অম্লটা থেকে আমার H প্লাস আসতেছে কিন্তু 2 মোল, 2 মোল H প্লাস। এই ইনিশিয়াল আইডিয়াটা জাস্ট মাথায় রাখো। ভাই এটা মুছে দিই, আসো আমরা ক্যালকুলেশনটা করি। এই ধরনের ম্যাথগুলো তোমরা এভাবে আঁকাবা। দেখো, এন অফ এইচ প্লাস, অর্থাৎ আমাদের এইচ প্লাস কয়টা আসতেছে আমরা সেটা বের করতে চাই। তার আগে ধরো ভাইয়া এন অফ শুধু অ্যাসিডটা বের করি, তাহলে তোমাদের জন্য ইজি হবে ধাপে ধাপে। প্রথম সিকিউর একটু ভেঙে করতেছি। এন অফ অ্যাসিড কিভাবে বের করবো বলো? মাত্র শিখে আসলাম, সি ইন্টু ভিএল। কনসেন্ট্রেশন মোলারিটি দেখো দেওয়াই আছে, ডেসিমোলার, ডেসি মানে 0.1, ইন্টু আমাদের ভলিউম দেওয়া আছে 250 ml। ভাইয়া বারবার বলছে এটা কিন্তু লিটারে নিয়ে যেতে হবে, লিটারে নিলাম, এত মোল এসে পড়ল। ক্যালকুলেশন করলে হচ্ছে 0.025 এত মোল। খুবই কেয়ারফুল, দেখো এটা ছিল অ্যাসিডটা। এখন একটা অ্যাসিড থেকে কিন্তু আমার আসতেছে 2টা H প্লাস। দেখো বুঝতে পারো কিনা? তাহলে আমি যদি লিখি এন অফ H প্লাস, এই বিক্রিয়াতে কিন্তু H প্লাস এর মোল সংখ্যা হয়ে যাবে ঠিক ডাবল, এত ইন্টু কত, 2। সিম্পলি জাস্ট 2 দ্বারা গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 0.05 এত মোল। তাহলে আমাদের অ্যাসিডটা নিয়ে কাজ শেষ। এবার আসলে আমরা ক্ষারটা নিয়ে কাজ করব। দেখো ক্ষারের ক্ষেত্রে কি বলা আছে, KOH, এবার নামটাই বলা আছে, তাহলে ওর থেকে কিন্তু একটাই OH মাইনাস আসতেছে। তাহলে আমি ক্ষারের জন্য যদি করি বা এন অফ বেস, সেটা আমার আসবে কত? একইভাবে ফর্মুলা সি ইন্টু ভিএল। সি কত দেওয়া আছে আমাদের? সেমি মোলার, অর্থাৎ 0.5, আর ভলিউম বলা আছে হচ্ছে 50 ml, তাহলে 50/1000 এত মোল। ভ্যালুটা বলি ক্যালকুলেট করে, আসতেছে হচ্ছে 0.025 এত মোল। এবং দেখো ক্ষারটা থেকে যেহেতু একটাই OH মাইনাস আসতেছে বা হাইড্রোক্সিল আয়ন আসতেছে 1 মোল ক্ষার থেকে, তাহলে আমাদের এন অফ OH মাইনাসও কি 0.025 এত মোল না? একটু আগেই দেখো ভাই একটা কথা লিখছিলাম যে 1 মোল H প্লাস কিন্তু 1 মোল OH মাইনাসকে প্রশমিত করে দেয় বা নিষ্ক্রিয় করে দেয় পুরোপুরি, এই জন্য বিক্রিয়াটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে কার পরিমাণটা বেশি আছে? অবশ্যই H প্লাস এর না। এক্ষেত্রে দেখো এন অফ H প্লাস গ্রেটার দেন এন অফ OH মাইনাস, সর্বশেষে কিন্তু 0.025 এত মোল OH মাইনাসকে তত মোলই H প্লাস নিষ্ক্রিয় করে ফেলবে, বাকি H প্লাসটা অবশিষ্ট থেকে যাবে। তাহলে বলো তো, যেহেতু আমাদের এক্ষেত্রে পিএইচ বের করতে বলে নাই, আমাদের সামনে ম্যাথমেটিক্যালি কিছু করা লাগবে না, জাস্ট আমরা বলে দিব যেহেতু H প্লাস অবশিষ্ট থাকতেছে, অর্থাৎ দ্রবণটার প্রকৃতি কেমন হবে? অম্লীয় হবে। এইভাবে আমরা যে কোনো মিশ্রণের অম্লক্ষার বিক্রিয়ার প্রকৃতি বের করতে পারি। বল ক্লিয়ার কিনা? আর আমরা চলো পরের সিকিউতে চলে যাই। আচ্ছা, এরপর দেখো রাজশাহী বোর্ড 22-এর প্রশ্ন। এখানে বলা হয়েছে কি, এই দ্রবণে এত ml পানি যোগ করলে যে দ্রবণ তৈরি হয় তার ঘনমাত্রা পিভি এককে বের কর। আগের মতোই না ম্যাথটা, বাট শুরুতে আগে আমাদের এক্সট্রা একটু পানি অ্যাড করা হয়েছে, অর্থাৎ লঘু করা হয়েছে দ্রবণটাকে। তো শুরুতে দেখো কি ছিল অবস্থাটা, যে ইনিশিয়ালি আমার দ্রবণটা কেমন ছিল? এ দ্রবণ 0.5 মোলার এবং 50 ml। পরবর্তীতে তুমি যখন পানি অ্যাড করলা, দ্রবণটার আয়তন কিন্তু হয়ে গেল 550 ml। তখন কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে যাবে না? ধরো তুমি, তোমার আম্মু একটা শরবত তৈরি করে রাখছে, তুমি ওটার মধ্যে আরো 2 গ্লাস পানি ঢেলে দিলা, শরবতটা কি আগের মতো মিষ্টি থাকবে? ঘনমাত্রাটা কমে যাবে না বা চিনিটা কম ফিল হবে না? ঠিক সেই ঘটনাটা ঘটতেছে। এখানে আমরা করব কি, লঘুকরণ সূত্রটা ইউজ করব। সূত্রটা এরকম, যে পূর্বের ঘনমাত্রা আর আয়তনের যে গুণফল সেটা হবে এখনকার ঘনমাত্রা আর আয়তনের গুণফল। তাহলে পূর্বেরটা দেখো আছে কত? 0.5 মোলার ইন্টু, ভাইয়া দেখো ভলিউমটাকে 50 ml এই রাখতেছি কেন, আচ্ছা একটু বুঝায় বলি। তাহলে এটা ধরো মোলার, এটা হচ্ছে ml। তাহলে পরেরটাকে আমি দেখো লিখতেছি কি, সি আমি বের করতে চাই C2, ভলিউমকে লিখতেছি 550 ml। এই জন্য দেখো উভয় পক্ষ থেকে ml কেটে যাবে, বা তুমি চাইলে উভয় পক্ষে লিটারে নিতা, 1000 দিয়ে ভাগ করতে, একই জিনিসই কিন্তু আসতো দিন শেষে। তাহলে এখান থেকে ভাইয়া বলি C2টা আসতেছে এত মোলার। আমাদের এখন এটাকে জাস্ট ppm এ নিয়ে যেতে হবে। আগের মতো করেই তোমরা করবে ভাইয়া, এখন জাস্ট শর্টকাটে চলো দেখাই দিই। যে ভ্যালুটা আসবে 10 কিউব ইন্টু মোলার ম্যাস, ভাইয়া বলছিলাম এম ইন্টু কি সি, তাহলে আরেকবার লিখি 10 কিউব ইন্টু মোলার ম্যাস কার বলতো? আমরা এই পাত্র নিয়ে কাজ করতেছি, সালফিউরিক অ্যাসিড। এটা করতে করতে অনেকের মুখস্থ হয়ে যাওয়ার কথা, 98 ইন্টু কনসেন্ট্রেশনটা কত, ধরো আমরা C2 ইউজ করছি
0.045 বাস করে দাও, যে আনসারটাই আসবে সেটাই কিন্তু আমাদের ppm এককে ঘনমাত্রা আমাদের কাঙ্ক্ষিত আনসার। বলো, আগের ম্যাথটা এই ম্যাথটা কিন্তু সিমিলার, জাস্ট এই ইনিশিয়াল একটা অংশ আগে করে নিতে হয়েছে। ক্লিয়ার? চলো এবার আমরা ঘ নম্বরে চলে যাই। খতে দেখো কি বলা হয়েছে, এ আর বি কে আমরা মিশ্রিত করছি। দেখো, সেই মিশ্রণে আবার ক্যালসিয়াম ধাতু যোগ করা হয়েছে। মাথায় রাখবা, এই ধাতুগুলা কিন্তু ক্ষারীয় প্রকৃতির। এই ধাতুগুলো কিন্তু আমাদের ক্ষারীয় প্রকৃতির, অর্থাৎ ওরা এই বিক্রিয়াতে ক্ষার হিসেবে কাজ করবে, অম্লকে প্রশমন করবে, ক্ষারীয় প্রকৃতির। তাহলে আমাদের সেই ধাতুর অ্যামাউন্টটাই বের করতে হবে যার জন্য দ্রবণটা পুরোপুরি প্রশমিত হয়ে যাবে। তাহলে চলো ধাপে ধাপে শুরু করি। আমাদের শুরুতে সালফিউরিক অ্যাসিড থেকে কতটুকু H+ আসতেছে সেটা আমাকে বলো তো। শুরুতে দেখো আমি C*Vl করব, সাথে 2 দ্বারা গুণ করব। কেন? দেখো, এটা কিন্তু আগের সিকিউতে আমরা করে আসছি যে একটা সালফিউরিক অ্যাসিড থেকে 2টা H+ আসতেছিল প্রতি পিস দিয়ে, চিন্তা করো। তাহলে আমার সি এর ভ্যালু দেওয়া আছে কত? 0.5 ইন্টু, এবার কিন্তু ভলিউমকে চেঞ্জ করতে হবে, 50/1000 ইন্টু হচ্ছে 2, এত মোল H+। দেখি তো কত আসতেছে, 0.05 এত মোল H+। এখন দেখি আমরা ক্ষার থেকে কতটুকু পাচ্ছি। N অফ OH মাইনাস, প্রথমটা থেকে পাচ্ছি, তাহলে ভাইয়া চলো লিখি N অফ KOH দিয়ে প্রথমে লিখতে চাচ্ছি, যেহেতু আমাদের ক্যালসিয়ামটা এখনো বাকি, এখানে ক্যালসিয়ামকে নিচ্ছি না। তাহলে ওর জন্য কি হবে, C*Vl, সিম্পলি। সি দেখো দেওয়া আছে কত, 0.1 মোলার ইন্টু 70 ml, অর্থাৎ 70/1000। তাহলে ক্যালকুলেশনটা করি, করলে আসতেছে 7 × 10⁻³ এত মোল। এখন একটু কোয়েশ্চেনটা লক্ষ্য করো তো, যে সম্পূর্ণ প্রশমন ঘটবে, অর্থাৎ প্রতি মোল H+ প্রতি মোল OH- কে এখানে পুরোপুরি প্রশমিত করে দিবে বা নিষ্ক্রিয় করে দিবে। অর্থাৎ আমরা এই কথাটা লিখতে পারি না প্রশ্ন মতে, এই বিক্রিয়াতে N অফ H+ টোটাল N অফ OH- এর সমান আসবে। আর লক্ষ্য করো তো, N অফ H+ আমরা কত পাইছি, 0.05। আর অপরদিকে OH- এর সোর্স কিন্তু দুইটা, একটা হচ্ছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা কিন্তু আমাদের বাইরে থেকে যোগকৃত ক্যালসিয়াম ধাতুটা। তাহলে আমি দেখো এটাকে একটু ভেঙে লিখতেছি, N অফ KOH, মানে KOH থেকে আসা ক্ষারের মোল সংখ্যা, আর এখানে হবে N অফ ক্যালসিয়াম। তাহলে আসলে দেখি কত হবে, 0.0205 এত ইকুয়ালস টু, পটাশিয়াম থেকে আমি পাচ্ছি 7 × 10⁻³ আর এক্ষেত্রে ক্যালসিয়ামের বেলা দেখো এক্সট্রা একটা 2 দ্বারা গুণ করতে হবে, কারণ একটা ক্যালসিয়াম 2 মোল, মানে প্রতি পিস ক্যালসিয়াম 2 পিস অ্যাসিডকে প্রশমিত করে দিতে পারে। কিভাবে? ধরো ভাই যদি একটু রাফে লিখে আসি, আমি একটা বিক্রিয়া নিতে চাই, ক্যালসিয়ামের সাথে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করব। দেখো তো বিক্রিয়াটা কি হবে, ধাতুটা যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিবে, এই দেখো আমাদের হাইড্রোজেন সেই ধাতু কর্তৃক প্রতিস্থাপিত হবে। তাহলে বিক্রিয়াটা কি হবে, সিম্পলি ক্যালসিয়াম বসে যাবে, আর ক্যালসিয়ামে যোজনী যেহেতু 2, এখানে 2 হবে, আর আমাদের 2 মোল দেখবা পানি তৈরি হচ্ছে। তাহলে অ্যাসিডকে দেখো 2 মোল দিতে হচ্ছে, অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম কিন্তু 2 মোল 2 মোল HCl কে প্রশমিত করে দিচ্ছে। তাহলে কি বলতে পারি, যে কাইন্ড অফ ক্যালসিয়াম থেকে আসা সমতুল্য OH- কত মোল বলতো, 2 মোল না? বা ওর তুল্য সংখ্যাটা আমরা বলতে পারি কত, 2। সেই কাজটাই দেখো ভাইয়া আগের স্লাইডটাই করছি, যেখানে ক্যালসিয়ামের মোল নাম্বারের সাথে 2 দ্বারা গুণ করছি, কারণ ওর থেকে আসা সমতুল্য OH- কিন্তু অ্যাকচুয়ালি 2 মোলের সমতুল্য। তাহলে চলো সেটা লিখে ফেলি, এন কে আমি ভাঙবো W অফ ক্যালসিয়াম ডিভাইডেড বাই ক্যালসিয়ামেরই মোলার মাস ইন্টু হচ্ছে এই 2। তাহলে আমাদের দেখো এখানে কি লেখা যায়, 0.05 এত ইকুয়ালস টু 7 × 10⁻³ প্লাস ক্যালসিয়ামের ভরটাই বের করতে চাই, ক্যালসিয়ামের মোলার মাস কিন্তু 40 × 2। বলে এখন এই ক্যালকুলেশনটা করে জাস্ট তোমরা ক্যালসিয়ামের ভরটা বের করে ফেলো। ক্লিয়ার কিনা? তাহলে চলো পরের সিকিউরিটি অগ্রসর হই। দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 সালে। এখানে বলছে কি, বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা এখন অন্য আরেকটা একক চলে আসছে, শতকরা এককে প্রকাশ করো। তাহলে ভাই শতকরা একক বলে দিই, এটার ডেফিনেশনটা এরকম, যে পার্সেন্টেজ অফ, ধরো এক্স পার্সেন্টেজ অফ W/V, অথবা এমন লেখা থাকতে পারে শুধু X%, এটা একটা একক। এটা দ্বারা বোঝায় X গ্রাম দ্রব আছে শতাংশ না, তাহলে আমরা শততে নিব, অর্থাৎ 100, এবার লিটার না কিন্তু, খুবই কেয়ারফুল, ml, 100 ml দ্রবণে। তাহলে শতাংশ এককের যে মেইন ডেফিনেশন সেটা কিন্তু এইটা, যে কত গ্রাম দ্রব থাকতেছে 100 ml প্রতি 100 ml দ্রবণে। তাহলে চলো তো লেখা শুরু করি। আমরা কাকে নিয়ে কাজ করতেছি, বি পাত্র। বি পাত্রের যে ঘনমাত্রা সেটা বলা আছে কি বলতো, 0.1 মোলার। ডিসিমোলার মানে কি, 0.1 মোলার। এটার ডেফিনেশনটা কি, 0.1
মোল পার লিটার, 1 লিটারে 0.1 মোল আছে। ভাইয়া একটু আগেই তোমাদেরকে লিখছিলাম যে n ইকুয়ালস টু কিন্তু W/m, তাহলে আমার m থেকে যদি ভরে যেতে হয় সেটা কিন্তু জাস্ট সিম্পলি মোলার ম্যাস দ্বারা গুণ করে দিতে হবে। একটু আগে লিখে আসে, এটা আর রিপিট করবো না এরপর থেকে ভাইয়া। তাহলে বলো আমার MOH এর মোলার ম্যাস কত? m কি দেওয়া আছে? হ্যাঁ, m এর এই যে দেখো পারমাণবিক ভর হচ্ছে 23, তাহলে আমি কি লিখতে পারি 0.1 ইন্টু m থেকে আসতেছে 23, অক্সিজেনের 16, আর আমাদের এক্সট্রা 1 আসতেছে কিন্তু হাইড্রোজেন থেকে, আর যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল আর কি, আর নিচে হচ্ছে 1 লিটার। তাহলে কি বুঝলাম দেখো তো, যে উপরে ক্যালকুলেশনটা যদি ভাইয়া করি, 4 গ্রাম আছে প্রতি লিটারে। দেখো ডেফিনেশনটা সাথে আমরা তুলনা করি, 1 লিটারে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বা এই ক্ষেত্রে যেটা MOH লেখা আছে, সেই MOH আছে কতটুকু বলতো? 4 গ্রাম। আমাদের ডেফিনেশন কি বলতো? 100 ml এ লাগবে। 1 লিটার মানেই তো দেখো 1000 ml। তাহলে সিম্পলি ঐকিক নিয়ম, 1 ml এর জন্য MOH আছে কত? 4 ডিভাইডেড বাই 1000। আমাদের লাগবে দেখো কততে? 100 তে। 100 ml এর জন্য আছে সিম্পলি 4 ডিভাইডেড বাই 1000 ইন্টু হচ্ছে 100, এত গ্রাম। এটা করলে কত চলে আসবে বলতো? 0.4 এত গ্রাম। তাহলে আমরা কি বলতে পারতেছি যে 100 ml এ থাকতেছে 0.4 গ্রাম, তাহলে শতকরা এককে ঘনমাত্রাটা কত হবে? সিম্পলি 0.4% W/V। বলো ক্লিয়ার কিনা সবাই? দেখছো গ নাম্বারে আমাদের কিরকম প্রশ্ন আসতেছে, যে ঘনমাত্রার এককটা চেঞ্জ করতে হচ্ছে, ইন্টারচেঞ্জ। তোমার হয় শতকরা একক থাকলো, না হয় মোলারিটি থাকলো, না হয় ppm থাকলো, জাস্ট একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ করাটা তোমার জানতে হবে। এবং এটারও শর্টকাটটা ভাইয়া বলে দিই, এটাও একবারে বের করে ফেলা যায় এমসিকিউর জন্য। সেটা হবে এরকম যে c ইকুয়ালস টু 10 ইন্টু x ডিভাইডেড বাই m। m হচ্ছে মোলার ম্যাসটা, c হচ্ছে মোলারিটি, আর x হচ্ছে শতকরা এককের ঘনমাত্রা। এই ম্যাথে দেখো আমাদের x দরকার ছিল, তাহলে x হবে c ইন্টু m বাই 10। c কত ছিল? 0.1 ইন্টু m ছিল 40 ডিভাইডেড বাই 10। দেখো এইভাবে করেও চলে আসতেছে কিন্তু 0.4, এভাবে করে চলে আসতেছে কত? 0.4। তাহলে বলো 0.4%, এটা আমরা চাইলে শর্টকাট দিয়ে এমসিকিউর জন্য বের করতে পারি, অথবা লাস্টে উত্তরটা মিলাই ফেলতে পারি। ক্লিয়ার? চলো আমরা এই সিকিউর ঘ নাম্বারে যাই। এবং এবার কিন্তু দেখো পিএইচ বের করতে বলছে, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি আমাদের ম্যাথমেটিক্যালি পিএইচ বের করে দেখাতে হবে। চলো শুরু করি তাহলে। আমাদের প্রথম যে পাত্রটা ছিল সেখানে দেখো সালফিউরিক অ্যাসিড ছিল, আর দ্বিতীয়টা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা MOH দেওয়া। ভাইয়া এখানে লিখতে চাচ্ছি যে NH+, সেটা কত হবে বলতো? সালফিউরিক অ্যাসিড থেকে যা আসতেছে তার কিন্তু দ্বিগুণ, এত ইন্টু VL ইন্টু 2 হবে। কারণ কি? প্রতি পিস সালফিউরিক অ্যাসিড থেকে 2টি করে H+ আসতেছে, রাইট? চলো সি এর ভ্যালু কত দেওয়া আছে? সেমিমোলার মানে 0.5 ইন্টু আমাদের ভলিউম দেওয়া আছে হচ্ছে 20 ml, আমরা লিখবো 20 ডিভাইড বাই 1000 ইন্টু হচ্ছে 2, এত মোল H+। দেখি তো ভাই ক্যালকুলেট করে, 0.02 এত মোল। এবার আসলে আমরা ক্ষারের ক্ষেত্রে যাই। ক্ষারের ক্ষেত্রে লক্ষ্য করো কি দেখা যাচ্ছে, যে এখান থেকে যেহেতু হাইড্রোক্সিল একটাই আসতেছে, তো আমাদের গুণ করার কোনো ঝামেলা নেই। NOH মাইনাস হবে কি C ইন্টু VL করে দিই। সি দেওয়া আছে ডেসিমোলার, অর্থাৎ 0.1, ভলিউমটা 100 ml, বা ওইটাও দেখবা 0.1ই হয়ে যাচ্ছে 1000 দ্বারা ভাগ করলে, এত মোল। তাহলে করে ফেলি, এটা চলে আসতেছে কত? 0.01 এত মোল। হ্যাঁ, লক্ষ্য করে দেখো তো কার ভ্যালুটা বড়? অবশ্যই H+ এর ভ্যালুটা বড় না? বা আমি ধরো আরো এরকম লিখি, যে বিক্রিয়াটাই ধরো তোমাদেরকে লিখে দেখাচ্ছি, H+ আর OH- বিক্রিয়া করে নিষ্ক্রিয় করে ফেলবে একে অন্যকে, বা প্রশমিত করবে পানি তৈরি করার মাধ্যমে। তো এটা ছিল বিক্রিয়ার শুরুতে, ইনিশিয়ালি। ভেঙে একটু দেখাচ্ছি আর কি। আর এটা হলো বিক্রিয়ার পরে কি হচ্ছে। ইনিশিয়ালি বলতো H+ কত মোল ছিল? 0.02 না? এই হাইড্রোক্সিল ছিল 0.01, পানি তো ছিল না। এক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক অবশ্যই কে? হাইড্রোক্সিল আয়ন, যেহেতু ওরা 1:1 রেশিওতে বিক্রিয়া করতেছে, যার পরিমাণটা কম তার সমপরিমাণ পুরোটা থেকে ভেঙে যাবে। এই 0.01 মাইনাস হবে 0.01, এখানেও কিন্তু তৈরি হবে 0.01। তাহলে লক্ষ্য করো আমাদের হাইড্রোক্সিল কিন্তু পুরোপুরি প্রশমিত হয়ে গেছে, কিন্তু H+ থেকে যাচ্ছে 0.01 মোল। তাহলে এখন মিশ্রণে কি আছে বলতো? H+ আছে 0.01 মোল। এন্ড এখান থেকে পিএইচ বের করতে যে অনেকে ভুল করবে কি, মোল নাম্বার দেওয়া আছে, কনসেন্ট্রেশন লাগবে, ভলিউম এইটা দ্বারা ভাগ করে দিবে 20 দ্বারা। বাট চিন্তা করো দুটো পাত্রকে যখন তুমি মিশ্রিত করছো, আমার ভলিউম কি বেড়ে গেল না? দুটো ভলিউম অ্যাড হয়ে গেল না? এখন কিন্তু ভলিউমটা আছে 100 + 20, 120 ml, এই জায়গাতেই কিন্তু অনেকে ধরা খেয়ে যাবে। তাহলে ধরো ভাই এটা আরেকটা আলাদা স্লাইড নিয়ে নিই। আমাদের এই ক্ষেত্রে H+ এর যে কনসেন্ট্রেশনটা, সেটা হবে কি H+ এর যে মোল নাম্বার,
সেটাকে ডিভাইড করতে হবে ভলিউম দ্বারা। মোল নাম্বার আমরা মাত্র পাইলাম 0.01, আর ভলিউম হচ্ছে 120 ইন্টু 10⁻³ কেন লিটারে নিলাম, এত মোলার 0.0833। এখন দেখো পিএইচ বের করার সময় এখানে আবার অনেকে ধরা খাবে, ভাইয়া সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট ছিল, তাহলে এখন 2 দ্বারা গুণ করবো না? ভালোভাবে লক্ষ্য করো, আমরা কিন্তু H+ নিয়ে ক্যালকুলেশনটা করতেছি, সালফিউরিক অ্যাসিড থেকে আসা সম্পূর্ণ H+ নিয়ে, অর্থাৎ ওই 2 পিস এখানে একসাথেই আছে, আমরা 2 পিসের ক্যালকুলেশনে একবারে করে ফেলছি। তাহলে এখানে এত চিন্তার কোনো কারণ নেই, ডিরেক্ট আমরা করব কি, পিএইচ কিভাবে বের করতে হয়, মাইনাস লগ অফ ওই H+ এর যে কনসেন্ট্রেশন, তাহলে সিম্পলি ভাবে বসায় দিব মাইনাস লগ অফ 0.0833। এটা করলে কত আসতেছে ভাই বলি, 1.079। এই হলো আমাদের কাঙ্ক্ষিত পিএইচ, এবং পিএইচ দেখে বলে দিতে পারো আমাদের দ্রবণটা কিন্তু অম্লীয় প্রকৃতির হচ্ছে। বলো ক্লিয়ার কিনা সবাই, রাইট? এবার চলো পরের সিকিউরিটি চলে যাই। এই সিমিলার ধাঁচেরই কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে আসবে, আমাদের জাস্ট এই প্রসেসটা ফলো করে যেতে হবে। আর ভাইয়া কয়েকটা ইউনিক সিকিউ নিচ্ছি, যেখানে এক একটা আমরা এক এক ধরনের লার্নিং পাবো, বুঝছো? দেখো এখানে কি বললো, যে গ নাম্বারে উদ্দীপকের 3 নং পাত্র দেখতে হবে, সেখান থেকে সোডিয়াম প্লাসের সংখ্যা বের করতে হবে। দেখো তো 3 নং পাত্র কোনটা, এইটা না? সোডিয়াম প্লাসের সংখ্যা মানে সোডিয়াম প্লাসের সংখ্যা বের করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল এন এর ভ্যালু লাগবে। চলো শুরু করি। আমরা কি জানি, এন ইকুয়ালস টু কি, এন বাই এন এ না? আবার এন ইকুয়ালস টু কিন্তু সি ইন্টু ভিএল। এখন তোমরা বলতে পারো ভাইয়া এই দুটো সূত্র আপনি কেন লিখলেন? কারণ কোয়েশ্চেনে দেখো তোমার দেওয়া আছে কি সি আর ভিএল, আর তোমার বের করতে হবে হচ্ছে এন। দেখছো দুইটার মধ্যে রিলেশন করে দিল তোমার মূল নাম্বার। তাহলে আসলে এখান থেকে ক্যালকুলেশনটা করি, কি কি থাকবে, আমাদের এন এর ভ্যালু বের করতে হবে, আর নিচে থাকতেছে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23 ইকুয়ালস টু কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.25 ইন্টু আমাদের 250 ml কে লিটারে নিয়ে যাও 8000। সুতরাং এন এর ভ্যালু চলে আসবে, ভাই ক্যালকুলেশনটা করে বলি, 3.76 10⁻22। কিন্তু এই অবধি যারা রেখে চলে আসবা তারা কিন্তু নাম্বার পাবা না। কেন? দেখো এটা কিন্তু ছিল সোডিয়াম কার্বনেটের জন্য, সোডিয়াম কার্বনেটের জন্য। এখান থেকে তোমাকে বলছে সোডিয়াম প্লাস আয়নের সংখ্যা বের করতে। একটু লক্ষ্য করো তো, সোডিয়াম কার্বনেটের মধ্যে কি কি আছে, ও যখন আয়নে বিশ্লিষ্ট হয় দুটো সোডিয়াম প্লাস আয়ন থাকতেছে। ধরো তোমার কাছে এক পিস সোডিয়াম কার্বনেট আছে, সেখান থেকে সোডিয়াম আয়ন কয়টা আসতেছে, 2টা না? তাহলে এখান থেকেও কিন্তু তোমার এন অফ সোডিয়াম প্লাস সেটা হবে কি 2 ইন্টু এন অফ Na2CO3, যেটা আমরা একটু আগে বের করছি। তো সিম্পলি এই 2 এর সাথে এই আনসারটাকে গুণ করে দিবা, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। এবং এই ম্যাথে কিন্তু ট্র্যাপটা এখানেই, সহজ ম্যাথ বাট এই জায়গায় অনেকে ভুল করে আসে। ক্লিয়ার? চলো আমরা এটার ঘ নাম্বারে যাই। ঘতে কি হয়েছে, এখন আমরা 3টা দ্রবণ একত্রে মিশ্রিত করছি, কোনো সমস্যা নাই, আমরা যেভাবে এতক্ষণ ভেঙে ভেঙে করে আসছি এখনো তাই করব। দেখো তো এই 2টা দ্রবণ কি ক্ষারীয় প্রকৃতির না? তাহলে এদের থেকে আসবে আমার OH- এর সাপ্লাই, আর এটা দেখো অম্লীয় প্রকৃতি, তাহলে এখান থেকে আসবে কি H+ এর সাপ্লাই। তাহলে আসো ধাপে ধাপে করি। এন অফ H+ কত হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কিন্তু H+ একটাই আসে, অর্থাৎ এখানে জাস্ট সিম্পলি সি ইন্টু ভিএল হয়ে যাবে কত, 0.15 ইন্টু 680 ডিভাইডেড বাই 1000, এত মোল। ভাইয়া বলি ক্যালকুলেট করে ভ্যালুটা, 102 এত মোল। এটা হলো H+ এর ক্যালকুলেশন করে। এখন খুবই কেয়ারফুল, OH- আসতেছে 2টা সোর্স থেকে, এবং ভাইয়া দেখো তোমাদের আলাদা করে একটু লিখে দিই, যে সোডিয়াম কার্বনেটকে ধর আমি পানিতে দিব, কি ঘটবে জানো, এখান থেকে তৈরি হবে 2টা সোডিয়াম প্লাস ক্যাটায়ন প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস 2টো OH- অ্যানায়ন। লক্ষ্য করে দেখো সমতাকরণটা হয়েছে কিনা, সব কিন্তু সমতাকরণ হয়ে গেছে। তাহলে কি বুঝলা, যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ যখন তুমি নিচ্ছ সেখান থেকে 2টা হাইড্রোক্সিল আয়নের সাপ্লাই পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা সোডিয়াম কার্বনেট কিন্তু 2টি এক ক্ষারকীয় অম্লকে প্রশমন করতে পারে। বা ধরো তুমি এই বিক্রিয়াটা চিন্তা করো, আমি সোডিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া দিব, দেখো তো বিক্রিয়া কি হবে, অ্যাসিডের হাইড্রোজেন ক্ষারের ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে, তাহলে সিম্পলি সোডিয়াম ক্লোরাইড, সেখান থেকে পানি। আর ভাইয়া বলছিলাম কার্বনেট লবণের ক্ষেত্রে কিন্তু একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এবার সমতাটা করো, এখানে দিতে হবে 2 মোল, পানির অ্যাসিডের ক্ষেত্রে দিতে হবে 2 মোল, বাস সমতাকরণ হয়ে গেছে। তাহলে লক্ষ্য করো তো 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল HCl কে প্রশমিত করলো, দেখছো? তার মানে ওর একা কিন্তু 2টা হাইড্রোক্সিল আয়ন দান করার একটা প্রবণতা আছে বা সামর্থ্যটা এখানে থাকতেছে, বা বলতে পারো ওর তুল্য সংখ্যাটা কিন্তু 2। আসো আমরা এখন ক্ষারের মোল নাম্বার গুলো বের করি। বলতে চাচ্ছি হচ্ছে এন অফ OH-, সেটা সোর্স দেখো কারা কারা, প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসবে,
প্লাস সোডিয়াম কার্বনেট থেকে যা আসবে তার কিন্তু দ্বিগুণ হবে আমাদের OH মাইনাস, মাত্র ভাইয়া উপরে যেটা দেখালাম। এই আসো এবার ক্যালকুলেশনটা করি। এন অফ NaOH কত দেওয়া আছে, সি ইন্টু ভিএল ভাইয়ার ফর্মুলা লিখলাম না, 0.1 ইন্টু 0.44, ডিরেক্ট লিটারে নিয়ে যাও, প্লাস সোডিয়াম কার্বনেটটাও দেখো দেওয়া আছে 0.25 ইন্টু 0.25 ইন্টু হচ্ছে 2। এই ক্যালকুলেশনটা করি, 0.169 এত মোল। এখন লক্ষ্য করো তো আমাদের ক্ষারের মোল সংখ্যা আর অ্যাসিডের মোল সংখ্যার মধ্যে এক্ষেত্রে কিন্তু এখন ক্ষারের পরিমাণটা বেশি, এন অফ OH মাইনাস গ্রেটার দেন হচ্ছে এন অফ H প্লাস, তাহলে অবশিষ্ট থেকে যাবে। তাই মিশ্রণের প্রকৃতি কেমন হবে বলতো, ক্ষারীয় কিন্তু। সিমিলার ম্যাথ, জাস্ট এখন তিনটা পাত্র ছিল দেখে তাই আলাদা করে এটা দেখাই দিস, ক্ষারীয় হবে। চল পরে সিকিউতে আমরা চলে যাই। দেখো এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23-এর, এখানে বলা হয়েছে কি সি পাত্রের মিশ্রণে ঘনমাত্রা নির্ণয় করো। সিতে আমরা কি করছি, এ আর বি কে মিশ্রিত করছি। দেখো সোডিয়াম কার্বনেটের দুইটা আলাদা আলাদা দ্রবণ, তাদেরকে আমি একসাথে সি পাত্রে আনছি। এটা না খুবই কনসেপচুয়াল, যারা শুধু এই ফর্মুলা মুখস্থ করে আসছো C1V1 = C2V2 তারা বুঝবা না। শুধু দেখো হয় কি, আমার একটা পাত্রের মধ্যে পূর্বে ঘনমাত্রা ছিল C1, ভলিউম ছিল V1, অন্য আর একটা পাত্রে ভলিউমটা চেঞ্জ হয়ে হয়ে গেল V2, তাহলে ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যাবে। কেন একটু লক্ষ্য কর, এই পাত্রের মোল নাম্বারটা কত আমাকে বলো তো, C1 ইন্টু V1 না, ভি বলতে আমি লিটারই নিচ্ছি V1 কে। আমি যখন অন্য একটা পাত্রে নিচ্ছি তখন আমি শুধু আয়তনটা পরিবর্তন করছি, মোল নাম্বার বা অণুর পরিমাণটা বা যৌগটার পরিমাণটা কিন্তু সেমই আছে। তাহলে কি বুঝলাম, যে তখন যে ঘনমাত্রা সেটা হবে, অণুটা কি আগের সমপরিমাণই আছে, মোল নাম্বারটা আগেরটাই সেম, আর এখন ভলিউমটা হচ্ছে V2। তাহলে এখানে একটু এন এর ভ্যালুটা ইনপুট দিয়ে দেখো তো, C1 ইন্টু V1 ডিভাইডেড বাই V2। দেখো এইভাবেই কিন্তু তোমার সূত্রটা আসতেছে। তো আমরা আলটিমেটলি কি বের করি জানো, আলটিমেটলি ইনিশিয়ালি পাত্রটায় মোল নাম্বার কতটুকু ছিল এইটা বের করি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটাই দেখো এখন আমরা কি করছি, দুটো পাত্রকে যখন একসাথে মিক্স করতেছি আমাদের হেল্প হবে। কেন, কারণ সোডিয়াম কার্বনেটের মোল আমি এখান থেকেও পাচ্ছি N1, আবার দ্বিতীয় পাত্র থেকেও পাচ্ছি N2, তাহলে আমার মোল নাম্বার কি টোটাল হয়ে গেল না, দুইটা সামেশন। আমি তোমাকে দিলাম 10 টাকা, আরেকজন দিল 15 টাকা, তাহলে কি দুইটা সামেশন হচ্ছে না একসাথে। তাহলে আসো এটা করি ক্যালকুলেশনটা। প্রথম ক্ষেত্রে যে N1 এর ভ্যালুটা সেটা কি হবে, আচ্ছা এখানে আবার দেখো ঘুরাই দিচ্ছে, তোমার সিটাকে সরাসরি মোলারিটিতে দেওয়া নাই, তাহলে একটু কষ্ট করে কনভার্ট করতে হবে। আসো করি, দেওয়া হচ্ছে 5%, তাহলে পার্সেন্ট থেকে আমরা মাত্র করা শিখছি 10x, ফর্মুলাটা শর্টকাটে 10 ইন্টু পার্সেন্টেজ, অর্থাৎ x এর ভ্যালু 5 ডিভাইডেড বাই m। m কি সোডিয়াম কার্বনেটের মোলার ভর, সেটা কিন্তু 106 করে দেখবা, এবং কিছু কিছু মোলার ভর মনে রেখে দিবা, বুঝছো, হেল্প হবে পরীক্ষায়। এবার দেখো ভলিউমটা দেওয়া হচ্ছে 50 ml, অর্থাৎ 0.05। এই গেল আমাদের একটা মোল নাম্বার, সেটা বের করে ফেলি, আসতেছে হচ্ছে 0.023 বা 4 নিতে পারো, এত মোল। এবার আসলে N2 টা বের করি। N2 কি হবে দেখো, এটা আসতেছে দ্বিতীয় পাত্র থেকে, দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে হবে কি C2 ইন্টু V2। এই তখন ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.1 মোলার ইন্টু ভলিউম আগের মতোই 50 ml, বা আমরা ধরো 1000 দ্বারা ডিভাইড করি, তাহলে আসতেছে হচ্ছে 5 ইন্টু 10⁻³ এত মোল। তাহলে এই মুহূর্তে আমার মোল নাম্বার কিন্তু এই দুটার সামেশন, বুঝতে পারি কিনা। এবং যেহেতু আমাদের ঘনমাত্রা বের করতে হবে, ঘনমাত্রা কিভাবে বের করতে হয় মোলারিটিতে, মোল নাম্বার বা টোটাল মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল আয়তন, তাহলে জাস্ট সেই কাজটা করে দিব। আমার এখন ভলিউমটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দুইটা মিশ্রণ, দুটাকে যখন আমি একসাথে নিলাম, এটা আগে ছিল 50, এখন 50। তুমি ধরো আগে হাফ গ্লাস পানি ছিল, এখন হাফ গ্লাস পানি আছে, দুটাকে একই পাত্রে যখন নিচ্ছ ভলিউমটা বেড়ে যাচ্ছে না, 50 100 হয়ে যাবে এখানে। তাহলে এখানে কি হচ্ছে, যে আমাদের সি ফাইনাল বা সিএফ যদি ধরো সেটা আসবে এন টোটাল ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এনটা হবে কি N1 প্লাস N2, V2 হবে V1 প্লাস V2। সিম্পলি N1 এর ভ্যালু বের করা আছে, এটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। 0.024 প্লাস হচ্ছে এখানে সিম্পলি দেওয়া আছে কত, 5 ইন্টু 10⁻³ ক্যালকুলেশন তো এর দেখানো মেইন ফ্যাক্টর নেই ক্লাসে। ডিভাইড বাই ভলিউমটা হচ্ছে 100 ml, ml থেকে কিন্তু লিটারে নিতে হবে, এত মোলার। এবং এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, দেখবা যতগুলো সিকিউ নিচ্ছে এক একটা এক এক ধাঁচের, বুঝতেছো, তোমার A to Z প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এবার দেখো সিওডি পাত্রে কি করা হয়েছে, সিওডি পাত্রের মিশ্রণ একত্রিত করে যদি পূর্ণ প্রশমন ঘটে তবে এক্স এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে আমরা মিশ্রিত করে সি পাত্রটা নিলাম, সেখানে এখন আমরা অ্যাসিড ঢালছি, অর্থাৎ এই যে ক্ষারটা তাকে আমার প্রশমিত করতে হবে, তাহলে আমাদের আনসারটা ঘতে লাগবে। আচ্ছা তোমাদের ক্যালকুলেশনটা করেই দিতে হবে। আমাদের আনসারটা আসতেছে হচ্ছে 0.29 এত মোল, না সরি এত মোলার। ভাই একটু আলাদা করে বলে দিই, এখন কিন্তু আয়তন কত 100 ml, কারণ এটা কিন্তু আমাদের ঘতে যে লাগবে, তখন বলবো ভাইয়া 100 ml কোথা থেকে আসলো, ফাইনাল V2 হয়েছে বা ভি ফাইনাল হয়েছে এইটা,
আর কনসেন্ট্রেশন ফাইনালটা হয়েছে কিন্তু এইটা। চলো এবার শুরু করি ঘ নাম্বার। দেখো ঘতে আমার সিআরডি মিশ্রিত করতে হবে, চলো করে ফেলি। এন অফ ওএইচ মাইনাস, ওএইচ কোথ থেকে আসতেছে? আমার সোডিয়াম কার্বনেট থেকে, যেটা কিনা এখানে আছে। সোডিয়াম কার্বনেটের সলিউশনটা এটা একটু আগে আমরা শিখছিলাম যে ওর থেকে কিন্তু আমার হাইড্রোক্সিল আয়ন আসতেছে ডাবল। ওর সংখ্যা যতটা তার থেকে হাইড্রোক্সিল আয়ন আসতেছে ডাবল, তাহলে জাস্ট 2 দ্বারা গুণ হবে। আশা করি দিই সি ইন্টু ভিএল ইন্টু হচ্ছে 2। সি আমরা একটু আগেই বের করলাম আগের স্লাইডে, 0.29 ইন্টু ভলিউমটা কত দেখো তো, 100 ml, অর্থাৎ 0.1 লিটার ইন্টু হচ্ছে 2। এত মোল হচ্ছে আমাদের OH মাইনাসের ভ্যালুটা, 0.058 এত মোল। ক্লিয়ার? এবার দেখো H প্লাসটা বের করি। ওখানে একটা আননোন আছে, এই দুটো ইকুয়েট করে আর কি আমরা সলভ করবো পরে। দেখো এন অফ এইচ প্লাস সেটা কি হবে? হাইড্রোক্সিলের এমএলটা দেওয়া নাই বা ঘনমাত্রাটা ভলিউমটা দেওয়া নাই, তাহলে এক্ষেত্রেও কিন্তু সি ইন্টু ভিএল। সি হবে কি 0.1 এত ইন্টু, এখানে কিন্তু কোয়েশ্চেনে ভুল আছে বুঝছো, স্মল এম লিখছে, মোলারকে অলওয়েজ ক্যাপিটাল এম দিয়ে লেখা হয়, স্মল এম দিয়ে কিন্তু বোঝায় মিলি, সো মানে ভুল আছে বোর্ডে কোয়েশ্চেনটা। আচ্ছা 0.1 ইন্টু ভলিউম হচ্ছে এক্স এম এল, তাহলে আমরা কিন্তু লিখবো এক্স বাই 1000, কারণ লিটারে নিতে হয়। এটা করলে আসতেছে ভাইয়া বলি এক্স ইন্টু 10⁻⁻4। আমাকে বলো আমি যেহেতু পূর্ণ প্রশমন ঘটাবো, সেখানে কি প্রতি পিস এইচ প্লাস প্রতি পিস ওএইচ মাইনাস কে প্রশমিত করে দিবে, এই ক্ষেত্রে কেউ অবশিষ্ট থাকবে না। তাহলে বলতে পারি সিম্পলি এন অফ এইচ প্লাস ইকুয়ালস টু এন অফ ওএইচ মাইনাস। বাস এখন এই দুটো ইকুয়েট করে জাস্ট এক্স এর ভ্যালুটা সলভ করে ফেলবা। 0 বা এক্সটা আগে লিখি, এক্স ইন্টু 10⁻⁻4 ইকুয়ালস টু 0.058। সিম্পলি এখান থেকে আমাদের এক্স এর কাঙ্ক্ষিত ভ্যালুটা চলে আসবে। ক্লিয়ার? চলো আমরা সামনের আরেকটা সিকিউতে চলে যাই। এক্ষেত্রে লক্ষ্য করো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 21-এর প্রশ্ন। বি পাত্রে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এ বের করতে বলছে। দেখো তো এটা পারবা না, ঘনমাত্রা মোলারিটিতে দেওয়া আছে, পিপিএম এ বের করতে পারে, কিন্তু তোমাদের পারার কথা, আমি আর এটা করবো না, আমি ঘ করব। দেখো সি পাত্রে দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমন করতে কি পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করতে হবে? তাহলে আমাদের বাইরে থেকে পূর্ণ প্রশমনের জন্য এক্সট্রা অম্ল বা ক্ষার যোগ করতে হবে। চলো দেখি সি পাত্রে কি আছে। সিতে দেখো অ্যাসিড আর বেজ আছে। চলো আমরা আগে এন অফ এইচ প্লাস কতটুকু আর এন অফ ওএইচ মাইনাস কতটুকু বের করে ফেলি। অ্যাসিডটা দেখো দ্বিক্ষারকীয় অম্ল, তাইলে অ্যাসিড থেকে যা মূল নাম্বার আসবে তার কিন্তু দ্বিগুণ হবে আমাদের এইচ প্লাস এর মূল নাম্বার বা সংখ্যা। চলো করে ফেলি সি ইন্টু ভিএল 0.1 ইন্টু 0.1 ইন্টু হচ্ছে 2, তাহলে হয়ে যাবে 0.02 এত মোল। গেল। এবার আসো এন অফ ওএইচ মাইনাস করে ফেলি। এটা দেখো তো এমওএইচ, মানে ওর থেকে একটাই হাইড্রোক্সিল আয়ন আসতেছে, তাহলে এটা সিম্পলি ক্ষারের মূল সংখ্যা যা হবে তাই কিন্তু হবে এন অফ বেস। তাহলে আসলে করে দিই 0.02 ইন্টু কিন্তু 0.6, এটা যদি ভাগ করে ফেলি 0.012 এত মোল। এবার দেখো তো কার পরিমাণটা বেশি এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর মধ্যে? অবভিয়াসলি আমাদের এইচ প্লাস এর পরিমাণটা বেশি। তাহলে প্রশমন করতে হলে কিন্তু তোমার বাইরে থেকে অ্যাসিডিক সাবস্টেন্স, সরি দ্রবণটা অম্লীয় হয়ে গেছে, তাহলে বাইরে থেকে কিন্তু ক্ষারীয় সাবস্টেন্স যোগ করতে হবে। তাহলে আমরা বলবো কি, দেখো এন অফ এইচ প্লাস হচ্ছে বেশি আছে, অর্থাৎ দ্রবণটা এখন অম্লীয় আছে, আমাদের কিন্তু ক্ষার যোগ করতে হবে বাইরে থেকে, ক্ষার। তাহলে সেই ক্ষারেরই এক্সটার্নাল মোল নাম্বারটা কত হবে আসলে সলভ করি। তাহলে আমি বলবো কি পূর্ণ প্রশমনের জন্য এন অফ এইচ প্লাস এন অফ ওএইচ মাইনাসের সমান হবে, যার মধ্যে অ্যাসিডেরটা কত 0.02, আর বেজের কিন্তু দুইটা সোর্স অলরেডি ছিল, হচ্ছে এইটা, দশমিক ডাবল ফোটা হয়ে গেছে ধরো 0.012, আর আরেকটা আসবে হলো আমার এক্সটার্নাল সোর্স থেকে বেজের। আসলে লিখি তাইলে 0.02। প্রশ্নে দেখো কি পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করতে হবে, আমরা অম্ল বা ক্ষারের পরিমাণটা এক্ষেত্রে বলে দিই। এন অফ এক্সটার্নাল, এটা অবশ্যই ক্ষারীয় হবে বা ধরো ওএইচ মাইনাস হবে, সেটা কতটুকু হতে হবে 0.02 মাইনাস 0.012, 8 ইন্টু 10⁻⁻3। তাহলে বাইরে থেকে কিন্তু আমাদের এত মোল ক্ষারীয় সাবস্টেন্স যোগ করতে হবে দ্রবণটাকে পূর্ণ প্রশমন করার জন্য। বল ক্লিয়ার কিনা সবাই এই ম্যাথটা? তাহলে চলো আমরা পরের সিকিউতে চলে যাই। এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 21। এ পাত্রে কতটুকু পানি যোগ করলে সেমিমোলার দ্রবণে পরিণত হবে? আবার দেখো আমাদের সেই লঘুকরণ সূত্র দিয়ে ম্যাথ না, তাহলে যেহেতু এটা পানির পরিমাণটা চাইছে, তো এটা একটু করাবো, কারণ এখানে একটা ছোট ঝামেলা আছে। কিরকম? যে আমাদের সূত্রটা এরকম, ইনিশিয়ালি দেখো আমরা এই পাত্র নিয়ে কাজ করতেছি, তো শুরুতে ছিল হচ্ছে 500 ml, তাহলে 500 ml নিয়ে আমি রাখলাম, ধরো 500 ml ইন্টু C1। আচ্ছা কনসেন্ট্রেশন আবার দেওয়া আছে পার্সেন্টেজে, পার্সেন্টেজ থেকে আমরা কিভাবে আসবো বলতো?
সি তে শর্টকাটটা লিখছিলাম না, সি ইকুয়ালস টু কি 10x/m, অর্থাৎ এক্ষেত্রে আসবে 10 ইন্টু এক্স এর ভ্যালু 8 ডিভাইডেড বাই আমাদের এখন লাগবে হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড হচ্ছে দেখো এরকম দুইটা কার্বক্সিলিক মূলক একসাথে যখন যুক্ত থাকে কার্বনের সাহায্যে একে অপরের সাথে, এইটার মোলার ম্যাসটা লাগে। এটার মোলার ম্যাস হয় হচ্ছে 90, করে দেখবা 90 আসতেছে, 90 দ্বারা ডিভিশন করে দাও, 0.889 এত মোলার। তাহলে এক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি ঘনমাত্রাটা ছিল 0.889 এত মোলার। পরে দেখো ভলিউম আমার বের করতে হবে V2টা, আর পরের যে ঘনমাত্রা কোয়েশ্চেনে বলা আছে সেমি মোলার অর্থাৎ 0.5, দেখো লঘু করতেছে, আগের থেকে ঘনমাত্রা কমায় দিছে, এই জন্যই কিন্তু পানি অ্যাড করতে হচ্ছে এক্সট্রা। তাহলে দেখি এক্ষেত্রে ক্যালকুলেশনটা করে ভলিউম চলে আসতেছে 888.89 ml, কিন্তু কারণ আমরা V1 কে ml এ রাখছি। এখন একদল এইটাকেই আনসার রেখে চলে আসবে এবং নাম্বার কিন্তু পাবে না, কারণ দেখো অলরেডি কিন্তু পানি সেখানে ছিল 500 ml। লক্ষ্য করো তুমি তাহলে এক্সট্রা কতটুকু অ্যাড করছো, দুইটার পরিবর্তনটা না। তাহলে আমার ডেল্টা ভি বা যোগকৃত পানির পরিমাণ হবে সিম্পলি 888.89 মাইনাস হচ্ছে 500 এত এম প্লাস। এই কাজটা কিন্তু করতে হবে লাস্টে এসে, এইটা দেখানোর জন্য ভাই ম্যাথটা করলাম। আচ্ছা দেখো এই যে আবার পিএইচ চলে আসছে, এ আর বি পাত্রের পিএইচ কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে, চলো করে ফেলি। এবং এই ম্যাথটাতে একটু মজার জিনিস আছে, অনেকে ভয় পেয়ে যেতে পারো করতে যে, দেখো কি বললো, আমাদের কিন্তু এটার সি এর ভ্যালুটা লাগবে, কনসেন্ট্রেশনটা আগে বের করে রাখছিলাম কত 8/9 মোলার আসছিল। আর আসলে শুরু করি, এন অফ এইচ প্লাস, বলো তো অক্সালিক অ্যাসিড থেকে কতগুলো এইচ প্লাস আসবে একটা অক্সালিক অ্যাসিডের পিস থেকে? ও যখন ডিসোসিয়েট হয় এটা উইক অ্যাসিড দেখে ভাই উভমুখী সিম্বল দিচ্ছে, C2O4 2 মাইনাস বা অক্সালেট আয়ন প্লাস 2 পিস এইচ প্লাস আসে ওর এক পিস থেকে। তাহলে এখানে কিন্তু ডাবল গুণ হয়ে যাবে, 2 দ্বারা গুণ হয়ে যাবে, এন অফ H2C2O4 ইন্টু হয়ে যাবে 2, H2C2O4 এর জন্য এন বের করতে হবে 0.5 আয়তনটা, ইন্টু মোলারিটি হচ্ছে 8/9 ইন্টু 2, এত হচ্ছে মোল আমাদের এইচ প্লাস এর সংখ্যা 0.889 এত মোল গেল। এবার আসো OH মাইনাসে যাই, OH মাইনাসের জন্য এন অফ OH মাইনাস কত আসতেছে, এটা যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড সরাসরি এক মোলই চলে আসবে, মানে এন অফ বেস সমপরিমাণ, সেটা আসতেছে কত 0.25 ইন্টু হচ্ছে আমাদের সেমিমোলার 0.5, 0.125 এত মোল। এক্ষেত্রেও দেখো আমাদের এইচ প্লাস এর পরিমাণটা কিন্তু বেশি, এবং এবার শুধু বেশি বললে হবে না, কারণ আমাদের পিএইচটাও ক্যালকুলেট করতে হবে। তাহলে কতটুকু এইচ প্লাস অবশিষ্ট আছে বলতো, রিমেইনিং যে এইচ প্লাসটা সেটা হবে এই সমসংখ্যক প্রশমিত করে ফেলছে বা পানি তৈরি করে ফেলছে। আগের মতো তোমরা চাইলে বিক্রিয়া লিখেও করতে পারো, লিমিটিং বিক্রিয়কের মতো করে। তাহলে 0.889 মাইনাস হচ্ছে 0.125 এত মোল, এটা যদি ভাই ক্যালকুলেট করি আসতেছে 0.763 বা 764 এত মোল। এখন আমাদের যেহেতু পিএইচ লাগবে, আমাদের কিন্তু ঘনমাত্রা লাগবে এইচ প্লাসটার। ভলিউম এখন পাত্রে কত আছে বলতো, পাত্রে ভলিউম হচ্ছে এই 250 আর এই 500 মিলে এখন ভলিউম হচ্ছে 750 ml। রাশো ভাই আরেকটা স্লাইড নেই, তাহলে এখানে আমাদের এইচ প্লাস বা প্রোটনের যে ঘনমাত্রা সেটা হবে উপরে আমাদের মোল নাম্বারটা যেটা আমরা মাত্র বের করলাম কত আসছে 0.764 ডিভাইডেড বাই 750 ml বা 0.75, 1.018। এবার পিএইচটা করলে দেখবে একটা মজা আসবে, মাইনাস লগ অফ সেই এইচ প্লাসই দিয়ে দাও, -7.75 ইন্টু 10⁻³ মানে খুবই ছোট একটা ভ্যালু, কিন্তু স্টিল কিন্তু নেগেটিভ আসলো পিএইচটা। এটাকে আমি ম্যাথ ভুল করলাম এই জন্য নেগেটিভ আসলো না, পিএইচ যত কমে সেই দ্রবণটা তত বেশি অম্লীয় হয়। কি আমরা যে পিএইচ স্কেল ইউজ করি সেখানে ধরো 7 হচ্ছে আমাদের নিরপেক্ষ অংশ, এখান থেকে যত আমরা কমবো সেটা অ্যাসিডিক হচ্ছে, আর যত বাড়াবো তত কিন্তু বেসিক হচ্ছে। এক্ষেত্রে হয় কি হাইয়েস্ট পয়েন্টটায় থাকে 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড বা এক অম্লীয় ক্ষারের 1 মোলারকে আমাদের বেস ধরে বা একক ধরে করা হয়েছে, তাই 14 এ ওটা ম্যাক্স আসে। একইভাবে এক্ষেত্রে ধরা হয়েছে 1 মোলার HCl যখন স্কেলটা বানানো হয়েছে, এটা হলো 0। এখন দেখো আমাদের মোলারিটিটা বা ঘনমাত্রাটা সেই 1 এর থেকেও বেশি হয়ে গেছে, মানে এখন দ্রবণে H প্লাস আরো বেশি আছে, তখন কি স্কেলের থেকে আরো কমে যাবে না, যত কম তত অ্যাসিডিক, এখানে কিন্তু ভুল কিছু হয়নি। এই তাহলে এই ছিল আমাদের পুরো অম্লক্ষার টাইট্রেশন। আশা করি তো এই চ্যাপ্টারে না, মানে এখন যে ক্লাসটা নিলাম এখানে আলাদা করে থিওরি খুব একটা নাই, তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার আছে কিনা, মোল নাম্বারের ক্যালকুলেশনগুলো তোমরা পারো কিনা, তার উপর ভিত্তি করে ম্যাথগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই ক্লাসটা পুরোপুরি প্র্যাকটিস ওরিয়েন্টেড ছিল। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।